গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের গল্প দ্য কার্স অব দ্য গোল্ডেন ক্রস অবলম্বনে মমির অভিশাপ। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অভ্রনীল চৌধুরী। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, সোমেশ্বর, অভ্র, সাংখ্য ও অনমিত্র। আমাদের সদস্য অনমিত্রের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি এবং শুভ। গল্পের একদম শেষে আপনারা শুনতে পাবেন পরের গল্পের কিছু অংশ, যা শুনে আপনাদের আন্দাজ করতে হবে পরের গল্প ঠিক কী আসতে চলেছে। আমাদের কমেন্ট করে আপনারা সেই উত্তর আমাদের জানাবেন। শুরু হচ্ছে আজকের নিবেদন ফাদার ব্রাউনের গল্প মমির অভিশাপ। রাতের অন্ধকারে বিশাল আটলান্টিক মহাসাগরের ভয়াবহতাকে তুচ্ছ করে ভেসে চলেছে দানবীয় আকৃতির জাহাজ মোরাভিয়া। আর তার ডাইনিং হলে সার দিয়ে সাজানো অনেকগুলো ছোট টেবিলের মধ্যে একটির চারপাশে বসে রয়েছেন 6 ব্যক্তি, যাদের মধ্যে একমাত্র মিল এই যে তারা সকলেই সুদূর আমেরিকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে অন্তত 2 জনকে স্বাচ্ছন্দ্যের সেলিব্রিটি বলা যেতে পারে, আর বাকিদের পরিচয় ঠিক স্পষ্ট নয়, বরং 2-1 জনকে অনায়াসেই সন্দেহের তালিকায় রাখা যায়। চলুন এবার পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। প্রথমজন হলেন বিখ্যাত প্রফেসর স্মাইল। তার তত্ত্বাবধানে বাইজেন্টাইন সাম্রাজ্য পরবর্তী সময়কাল বিষয়ক বেশ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে। এই লাইনে ইউরোপীয়দের রমরমা থাকলেও একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তার বক্তৃতা সর্বোত্তম হিসেবেই গ্রহণ করা হয়েছিল। তার গবেষণাগুলো এতটাই উৎকৃষ্ট ছিল যে সেগুলোর অমোঘ আকর্ষণ প্রায়শই তার অপরিচিতদের তার আমেরিকান উচ্চারণে বলা কথাগুলো শুনতে বাধ্য করত। তিনি কিন্তু তার এই আমেরিকান যাত্রাভিমানের ওপর বেশ গর্বই অনুভব করতেন। তার সোনালি ব্যাকব্রাশ করা চুল, ঋজু শরীর এবং চঞ্চল চোখজোড়া দেখে মনে হয় যে একটা সিংহ যেন মনে তার শিকারের কথা ভাবছে। তাক বুঝে লাফ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। দলে মাত্র 1 জন মহিলা ছিলেন, যার সম্পর্কে সাংবাদিকেরা প্রায়ই বলে থাকেন যে তিনি একজন জনপ্রিয় হোস্ট, লেডি ডায়ানা ওয়েলস। মূলত ক্রান্তীয় দেশের পাশাপাশি অন্য দেশগুলোতেও একজন মহিলা ভ্রমণকারী হিসেবে তিনি ভীষণই জনপ্রিয়। মাথা ভর্তি ঘন লাল চুলের সঙ্গে তার পোশাক বেশ মানানসই। সাংবাদিকদের ভাষায় যা সাহসী ফ্যাশন বলে পরিচিত। তার বুদ্ধিমান মুখমণ্ডল এবং উজ্জ্বল চোখজোড়ায় একটা বিশেষ ব্যাপার ছিল, যা সাধারণত দেখা যায় সেই সব মহিলা সাংবাদিকদের মধ্যে যারা চাঁচা ছোলা প্রশ্নবাণে অতিষ্ঠ করে তোলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের। প্রথম 2 জন যাত্রীর এই উজ্জ্বল উপস্থিতিতে অন্য 4 জনকে প্রাথমিকভাবে ছায়ার মতো মনে হলেও একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তারা কেউই কিন্তু মামুলি লোক নন। তাদের মধ্যে একজন যুবক ছিলেন, জাহাজের রেজিস্টার বলছে তার নাম পল টি ট্যারেন্ট। তিনি ছিলেন এমন একজন আমেরিকান যাকে আদতে আমেরিকান বিদ্বেষী বলা চলে। এবার প্রত্যেক জাতির মধ্যেই সম্ভবত এরকম কিছু স্বজাতি বিদ্বেষী রয়েছে। একদিকে আমেরিকানরা যেমন কাজকে সম্মান করে, তেমনি অন্যদিকে ইউরোপীয়রা সম্মান করে যুদ্ধকে।
এবার এটা নিয়ে ইউরোপীয়দের মধ্যে একটা বীরত্বের গাম্ভীর্য রয়েছে, এবং যে ব্যক্তি তা প্রকাশ করতে লজ্জা পায় তাকে কাপুরুষ বলেই গণ্য করা হয়। স্বজাতি বিদ্বেষীরা সাধারণত বিরল প্রজাতির, হয় তিনি প্রাচীনপন্থী প্রৌঢ় কিংবা নবীনপন্থী তরুণ প্রাণ। এহেন পল ট্যারেন্টের জাহাজে ওঠার পর থেকে সারাদিনই পোশাক পরিবর্তন করা ছাড়া আর কিছুই করার ছিল না, তাই তিনি দিনে প্রায় অনেকবারই কাজটা সেরে ফেলেছিলেন। বেশ যত্নেই তিনি তার ছোট কোঁকড়ানো দাড়িটি লালন পালন করছিলেন। উল্লেখ্য বিষয়, তার নীরবতা এবং উদাস চাউনির পিছনে হয়তো কোন একটা রহস্য লুকিয়ে রয়েছে। এবার অন্য দুজনকে স্বাভাবিকভাবেই একই গোত্রের মধ্যেই ফেলা যায়, কারণ তারা দুজনেই আমেরিকা ফেরত ইংরেজ বক্তা ছিলেন। তাদের মধ্যে একজন হলেন লিওনার্ড স্মিথ। তিনি আদতে একজন স্বল্প পরিচিত কবি হলেও জনৈক নামকরা সাংবাদিকের ঘনিষ্ঠ আত্মীয়। লম্বা মাথায় চুলের আধিক্য কিছুটা কম হলেও স্মিথ কিন্তু নিজের বেশভূষার বিষয়ে বেশ শৌখিন। আর অন্যজন ছিলেন একটু বেঁটে এবং মোটা, আর তার সিন্ধু ঘটকের মতো গোঁফ যে কোনো ব্যক্তির মনে হাসির উদ্রেক করবে। পেশায় তিনি ইংরেজির লেকচারার। এবার তার সম্পর্কে দুটো গুরুতর ব্যাপার জানা যায়। একদা তার বিরুদ্ধে নাকি ডাকাতির অভিযোগ আনা হয়েছিল, এবং একটি রোমানিয়ার রাজকন্যাকে জাগুয়ারের হাত থেকে উদ্ধারের জন্য তিনি বেশ প্রশংসাও পেয়েছিলেন। তার নিজের প্রাথমিক জীবন এবং অ্যাংলো আমেরিকান সম্পর্কের ভবিষ্যৎ এই বিষয়ের উপর আমেরিকায় তার বক্তৃতা সেখানকার অধিবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিল। এবার সর্বশেষ তথা সবচেয়ে নগণ্য ব্যক্তিটি হলেন একজন বামন ইংরেজ পাদ্রী, যিনি ব্রাউন নামে জাহাজের সবার কাছে পরিচিত। গভীর মনোযোগ দিয়ে যে কোনো আলোচনা শোনা তার প্রিয় অভ্যেস। তার মন বলছিল এই যাত্রার পিছনে কিছু একটা গোপন ব্যাপার রয়েছে। প্রফেসর, আমার মনে হয় আপনার বাইজেন্টাইন সাম্রাজ্য বিষয়ক গবেষণা দক্ষিণ উপকূলের এক জায়গায় পাওয়া ওই সমাধির গল্পের ওপর কিছু আলোকপাত করবে। লিওনার্ড স্মিথ অধ্যাপক স্মাইলকে উদ্দেশ্য করে আবার বললেন, আচ্ছা, ওটা তো ব্রাইটনে পাওয়া গিয়েছিল, তাই না? তবে ব্রাইটন তো বাইজেন্টাইন থেকে অনেক দূরে। আমি অবশ্য একটা জায়গায় বাইজেন্টাইনের কবর দেওয়ার পদ্ধতি বা ওই এমব্লামিং নিয়ে একটু একটু পড়েছি। শুকনো গলায় উত্তর দিলেন অধ্যাপক স্মাইল। বাইজেন্টাইনদের উপর এখনো অনেক গবেষণা বাকি। এ ব্যাপারে অনেকেই বিশেষজ্ঞদের মতো কথা বলে, কিন্তু আমি মনে করি পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস হলো সঠিকভাবে বিশ্লেষণ করা। দাঁড়ান, একটা উদাহরণ দিই। বাইজেন্টাইন সাম্রাজ্যের ব্যাপারে কিছু জানতে হলে তার আগে রোম এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ আবশ্যক। অধিকাংশ আরব শিল্পকলা ছিল প্রাচীন বাইজেন্টাইন শিল্প। এই অ্যালজেব্রার কথাই ধরুন না। এই সময় সেখানে উপস্থিত একমাত্র মহিলা লেডি ডায়ানা বলে উঠলেন, না না প্লিজ, অ্যালজেব্রা নিয়ে একদম আলোচনা করবেন না তো। ও জিনিস আমার মাথায় একদমই ঢোকে না। ওটি বাদে কথা হলে আমি স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে রাজি আছি। আপনি তো জানেন, মিস্টার গ্যাটন যখন ব্যাবিলীয় সমাধি খুলেছিলেন তখন আমি তার সাথেই ছিলাম, আর তখন থেকেই এই মমি কালচার আমার খুব রোমাঞ্চকর লাগে। তা আপনি এই ব্যাপারে কিছু আমাদের বলুন না। গ্যাটন, তিনি সত্যিই একজন জ্ঞানী লোক ছিলেন এবং তার পরিবারও বেশ জনপ্রিয়। তার যে ভাই সংসদে গিয়েছিলেন তিনি কিন্তু মোটেই একজন মামুলি রাজনীতিবিদ নন। তার ইটালি সম্পর্কে ওই বিখ্যাত ভাষণ শোনার আগে অবধি আমি কিন্তু কখনোই ফ্যাসিবাদকে বুঝে উঠতে পারিনি। ওহো প্রফেসর, আমরা তো এবার ইতালি ঘুরতে যাচ্ছি না। আমার মনে হয় আপনি সেই জায়গার খোঁজে যাচ্ছেন যেখানে সমাধিটা খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, জায়গাটা তো সাসেক্সে, তাই না? দেখুন ম্যাডাম, সাসেক্স একটা বড় জায়গা, নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর জন্য বেশ ভালো। ভাবলেই অবাক লাগে যে ওই নিচু পাহাড়গুলোর উপরে দাঁড়ালে উপর থেকে তাদের কত বড় মনে হয়। এক মুহূর্তের আকস্মিক নীরবতা কাটিয়ে ডায়ানা বিরক্ত হয়ে বললেন, ধুর, আমি ডেকে যাচ্ছি। এই বলে তিনি উঠে পড়লেন।
তার সাথে সাথেই বাকিরা উঠে পড়লেন। বসে রইলেন শুধু দুজন, অধ্যাপক স্মাইল এবং সেই খর্বকায় পাদ্রী। সবাই চলে গেলে অধ্যাপক সেই পাদ্রীকে বললেন, ফাদার, এবার বলুন, তখন আপনি ঠিক কি বলতে চাইছিলেন? ফাদার ব্রাউন হাসতে হাসতে উত্তর দিলেন, আচ্ছা, যখন জিজ্ঞেস করছেন তখন খুলেই বলি। যদিও আমার ভুল হতে পারে, তবে মনে হচ্ছে সাসেক্সে পাওয়া ওই ইনভলভড মামির ব্যাপারে আপনার সাথে কথা বলার জন্য 3 বার চেষ্টা করা হয়, এবং প্রতিবারই আপনি খুব বিনয়ের সাথে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন, প্রথমে অ্যালজেব্রা দিয়ে, পরে ফ্যাসিজম দিয়ে, এবং সবশেষে ডাউন্সের প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে। আপনি কিন্তু বরাবর মূল বিষয় থেকে ইচ্ছে করেই সরে যাচ্ছিলেন। আপনি একদম ঠিকই ধরেছেন ফাদার। অধ্যাপক মাথা নিচু করে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে টেবিল ক্লথের দিকে তাকিয়ে থাকলেন। তারপর মাথা তুলতেই তার উজ্জ্বল চোখে কিসের যেন ঝিলিক খেলে গেল। মৃদু হেসে তিনি বললেন, ফাদার, একটা কথা না বললেই নয়, আমার দেখা ইংরেজদের মধ্যে আপনি সবচেয়ে বুদ্ধিমান লোক। ফাদার ব্রাউন কিছুটা লজ্জায় পড়ে আমতা আমতা করছিলেন, কিন্তু প্রফেসর স্বমহিমায় বলতে থাকলেন, বেশ, তবে শুধুমাত্র আপনাকেই বলছি। সাসেক্স উপকূলের ডালহামের একটি ছোট গির্জার নিচে একটা প্রাচীন খ্রিস্টান কবর পাওয়া গিয়েছে, যেটা আদতে একটা বিশপের সমাধি বলে মনে করা হয়। এবার এটা নিয়ে নানা গুজবও রয়েছে। গ্রিক এবং মিশরীয়রা মৃতদেহকে একটা বিশেষ উপায়ে সংরক্ষণ করার পদ্ধতি জানত, কিন্তু সেটা ইউরোপীয় লোকদের কাছে তখন অজানা ছিল। তাই মিস্টার ওয়াল্টার্স, যিনি তৎকালীন ফিকার ছিলেন, স্বাভাবিকভাবেই বাইজেন্টাইন প্রভাব সম্পর্কে বিস্মিত। কিন্তু তিনি আরও কিছু উল্লেখ করেছেন যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত আগ্রহের বিষয়। জানা যায় যে ওই কফিনে একটা গোল্ডেন ক্রস রয়েছে, যা দেখতে যথেষ্ট সাধারণ হলেও এর পেছন দিকে একটা বিশেষ গুপ্ত প্রতীক খোদাই করা রয়েছে, যা গোটা পৃথিবীতে কেবলমাত্র অন্য একটি ক্রসেই দেখতে পাওয়া যায়। এটি আরকানার একটা অতি প্রাচীন চার্চের সম্পদ, যা সেন্ট পিটারের রোমে আসার আগে অ্যান্টিওক যাত্রার ইঙ্গিত দেয়। যাই হোক, আমি শুনেছি এই ক্রসের ওপর একটা অভিশাপ আছে। এবার সত্যি মিথ্যে জানি না, তবে আমার বিশ্বাস এর পেছনে কোনো একটা ষড়যন্ত্র রয়েছে, এবং একজন বিশেষ ব্যক্তি এর সাথে গভীরভাবে জড়িত। ফাদার ব্রাউন প্রায় যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি করলেন, একজন বিশেষ ব্যক্তি? হ্যাঁ ফাদার, এবং আমার মতে সে একজন বদ্ধ পাগল। এবার এর পিছনেও একটা লম্বা কাহিনী রয়েছে, যা বেশ অদ্ভুত। তিনি আবার থামলেন, সামনের টেবিল ক্লথের ওপর আঙুল দিয়ে খানিক আঁকিমুকি কাটলেন। তারপর আবার শুরু করলেন, ওয়েল, পুরো ঘটনাটা গোড়া থেকেই শুরু করছি। দেখুন তো ফাদার, আপনি এর মধ্যে কোনো সূত্র পান নাকি? অনেক বছর আগে আমি নিজের দায়িত্বে ক্রেট এবং গ্রিপ দ্বীপপুঞ্জের এলাকাগুলো পরিদর্শন করছিলাম। কার্যত একা হাতেই বড় কাজ করছিলাম, যদিও সেখানকার বাসিন্দাদের সাময়িক সাহায্য পেয়েছি কখনো কখনো। তবে পরবর্তীতে আমি মাটির নিচে একটা সুড়ঙ্গের গোলক ধাঁধা খুঁজে পাই, এবং তা অনুসন্ধান করেই শেষ পর্যন্ত ভাঙা অলংকার এবং বিক্ষিপ্ত রত্নের স্তূপের হদিশ পাই। সেখানেই আমি সেই সোনার ক্রসটা পাই। ক্রসের পিছনের দিকে একটা গ্রিক চিহ্ন, ইচথাস বা ওই মাছের আকৃতি দেখতে পাই, যা একটি প্রাচীন খ্রিস্টান প্রতীক, কিন্তু তার আকৃতি এবং প্যাটার্ন সাধারণত দেখতে পাওয়া ইচথাসের চেয়ে অনেকটাই আলাদা। এবার আমি কেন এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করছি তা একটু ছোট করে ব্যাখ্যা করার জন্য আমাকে অবশ্যই ওই খননের বিষয়টা আপনাকে বলতে হবে। আমাদের বিশ্বাস ছিল
এই ভূগর্ভস্থ প্যাসেজগুলির বেশিরভাগই মিনোয়ান আমলের। ইতিপূর্বেই এই ভূগর্ভস্থ শহর এবং গ্রামগুলোতে কিছু ব্যক্তি তল্লাশি চালিয়েছে। কারো মতে রোমান সাম্রাজ্যের সকল প্রকার গুপ্ত এশিয়াটিক কুসংস্কারের জন্য কিছু নাম ইন ম্যানচাইয়ান সম্প্রদায় দাঙ্গা শুরু করেছিল। আমি সেই গোষ্ঠীর অন্তর্গত যারা বিশ্বাস করতেন যে এই গুহাগুলি ক্যাটাকম্বের মতোই ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ 1300 শতাব্দীতে যখন সমগ্র সাম্রাজ্য অত্যাচারের আগুনে দাউ দাউ করে জ্বলছে, তখন খ্রিস্টানরা এই প্রাচীন পাথরের গোলক ধাঁধায় নিজেদের লুকিয়ে রেখেছিল। তাই সোনার ক্রস খুঁজে পেয়ে এবং তার উপর ওই নকশা দেখে আমি বিদ্যুতের ফলার মতো তীক্ষ্ণ রোমাঞ্চ অনুভব করেছিলাম। হঠাৎ তখনই আমার চোখ পড়ে পাথরের দেওয়ালে এবং আমি চমকে উঠি। না, কোনো ভুল নেই, সেখানেও অবিকল সেই মাছের চিহ্ন, শুধু আকৃতিতে বিশাল বড়। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা একটা মাছের জীবাশ্ম, কিন্তু আমার অবচেতন মন বলছিল যে প্রাচীন খ্রিস্টানদের সঙ্গে এর অবশ্যই কোনো গূঢ় সম্পর্ক রয়েছে। পাথুরে পথ দিয়ে হেঁটে যাওয়ার অভ্যেস যাদের রয়েছে তারা প্রত্যেকেই ফ্যান্টম পা অর্থাৎ পায়ের আওয়াজের প্রতিধ্বনির বিষয়টা জানে। আমিও এই প্রতিধ্বনির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। পাথরের দেওয়ালে আঁকা প্রতীকী আকৃতি দেখতে দেখতে আমি চলছিলাম, কিন্তু তারপরই যখন আমি দাঁড়ালাম একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। আমি স্থির দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পায়ের প্রতিধ্বনি বিরামহীনভাবে এগিয়ে চলেছে, অর্থাৎ কেউ আমার পিছু নিয়েছে। ভয় আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি সামনের দিকে দৌড়ে গেলাম। মনে হচ্ছিল যেন কোনো ভুতুড়ে ছায়াও আমাকে তাড়া করেছে। আমি থামার সঙ্গে সঙ্গে আমার দিক থেকে ধেয়ে আসা পায়ের শব্দটাও থেমে গেল। এবার আমি অজান্তেই ভয়ে আর্তনাদ করে উঠলাম। না, সাথে সাথেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমার আর্তনাদের প্রতিধ্বনির আওয়াজটা যেন অন্য কোনো মানুষের আওয়াজ, অর্থাৎ সেও আমার আওয়াজ শুনে একইভাবে ভয় পেয়ে চমকে উঠে আর্তনাদ করেছে। এবার আমি হাতে থাকা ছোট্ট বৈদ্যুতিক টর্চের আলো ফেলে সামনে যেটুকু জায়গা আলোকিত হয় তাতে বুঝলাম সেখানে অন্য কারো অস্তিত্ব নেই। বুঝতে পারলাম না যে যার গলার শব্দকে আমি প্রতিধ্বনি বলে মনে করেছিলাম সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে। তারপর আবার শুনতে পেলাম সেই কণ্ঠস্বর। আর সহ্য হলো না, বেরিয়ে এলাম ওই গা চমচমে পরিবেশ থেকে। সে এক ভয়ঙ্কর এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা। ওই অদৃশ্য লোকটা আমাকে এটাও বলেছিল, যে ব্যক্তি ওই মাছের চিহ্নওয়ালা ক্রস হস্তগত করার চেষ্টা করবে তাকে নাকি সে নৃশংসভাবে হত্যা করবে। এবং সে অকপটে এটাও স্বীকার করে যে আমার কাছে যেহেতু লোডেড রিভলভার আছে, তাই এই গোলক ধাঁধার ভিতর আমাকে আক্রমণ করার মতো বোকা সে নয়। তারপর ঠিক ততটাই শান্ত স্বরে বলেছিল, একজন চীনা কারিগর বা ভারতীয় তাঁতির গোটা জীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পের মতোই সে আমাকে হত্যা করার কোনো এক নিখুঁত পরিকল্পনা করবে। এবং আমি হলপ করে বলতে পারি যে সে কোনো এশিয়ার মানুষ নয়, বরং ইউরোপীয়। এমনকি আমার দেশের লোক হলেও অবাক হব না। তারপর থেকে আমার বাড়ির ঠিকানায় কিছু চিঠি আসতে থাকে, যাতে বিভিন্ন অদ্ভুত চিহ্ন এবং প্রতীক আঁকা ছিল। আমি নিশ্চিত যে ওই লোকটা বদ্ধ পাগল। সে চিঠিতে লিখেছে কিভাবে আমাকে হত্যা করে বিশেষ পদ্ধতিতে কবর দেওয়া হবে, আর এসব থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আমার কাছে থাকা সেই মহামূল্যবান ক্রসটাকে নাকি আমায় ত্যাগ করতে হবে। তার এসব কথায় কিন্তু আমি কোনো ধর্মীয় অনুভূতির গন্ধ পাইনি,
বরং টের পেয়েছি সংগ্রাহকের আবেগকে। ঠিক এই ব্যাপারটাই আমাকে ভাবতে বাধ্য করে যে সে ইউরোপের মানুষ, প্রাচ্যের নয়। আর আমি মনে করি তার এই বিষাক্ত আবেগই তাকে বদ্ধ উন্মাদে পরিণত করেছে। তারপর যা হওয়ার তাই হলো। খবরে কাগজে ওই প্রতিবেদনটা বার হয়, যাতে লেখা ছিল সাসেক্সের এক সমাধিতে থাকা সংরক্ষিত দেহের পাশেও ঠিক ওই রকমই একটা গোল্ডেন ক্রস দেখতে পাওয়া যায়। এরপরই ওই অজ্ঞাত পাগলের প্রলাপ বেড়ে চলল। তার চিঠিগুলো বিষাক্ত তীরের বৃষ্টির মতো ঘন ঘন আসতে শুরু করে, আর প্রত্যেকটা চিঠিতেই যেন আগেরটার চেয়েও সে আরো বেশি দৃঢ়ভাবে চিৎকার করে বলছিল, যে মুহূর্তে তুমি তোমার নোংরা হাত ওই নতুন আবিষ্কৃত সমাধির ক্রসের দিকে বাড়িয়ে দেবে, তৎক্ষণাৎ মৃত্যু তোমার ওপর বিষাক্ত ছবল বসিয়ে দেবে। সেও লিখেছিল, তুমি কখনোই জানতে পারবে না যে আমি কে, আমার নাম কি, আমি কেমন দেখতে। তবু তুমি খুন হবে, আর তোমার একটাই আফসোস থেকে যাবে যে খুনির পরিচয় তুমি টের পাবে না। সেই হুমকি চিঠিগুলো থেকে আমার মনে হয় এই অভিযানে সে আমার পিছু নিয়েছে, এবং ওই ক্রস চুরি করার চেষ্টা সে করবেই। অন্তত আমাকে বাধা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এবার আপনি বলুন ফাদার, আমি কিভাবে বুঝবো যে সে কোন লোক? সে ওয়েটারদের মধ্যে একজন হতে পারে, কিংবা সহযাত্রীদের মধ্যে থেকেও একজন হতে পারে। এবার বুঝলেন তো কেন আমি এই বিষয়ে সবার সামনে মুখ খুলতে চাইছিলাম না? ওরা যতই আগ্রহ দেখাক না কেন, আমাকে তো সতর্ক থাকতেই হবে। হালকা হেসে খানিক মজার ভঙ্গিতে বললেন ফাদার ব্রাউন। তা সেই লোকটা আবার আমি নই তো? কি বলেন প্রফেসর? আর যেই হোক, আপনি অন্তত নন, এই বিষয়ে আমি নিশ্চিত। ফাদার ব্রাউন এবার লজ্জিত হয়ে হাসলেন এবং বললেন, আচ্ছা, সবার আগে আমাদের একটা ফন্দি বের করতে হবে, যাতে সে এখানে থাকলে তাকে খুঁজে বার করা যায়। আমার মনে হয় খুঁজে বের করার একটা সুযোগ আছে। আমরা যখন সাউদাম্পটনে পৌঁছাবো, তখন আমি একটা গাড়ি নিয়ে গ্রামের ভিতরে যাব। তখন আপনি যদি আমার সঙ্গে আসেন, তবে আমি খুব খুশি হব। সেক্ষেত্রে আমাদের এই ছোট দলটি ভেঙে যাবে। এবার যদি তাদের মধ্যে কেউ সাসেক্স উপকূলের সেই ছোট গির্জায় যায়, তাহলেই আমরা সহজেই জানতে পারবো যে সে আসলে কে। তা কি বলেন ফাদার? বেশ, তবে তাই হোক। প্রফেসরের কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন হলো। ফাদার ব্রাউনকে সঙ্গে নিয়ে তিনি গাড়ি করে রওনা দিলেন। বাঁদিকে সমুদ্র এবং ডান দিকে সাসেক্সের পাহাড়কে পাশে রেখে গাড়ি এগিয়ে চলল। কিন্তু কোনো মানুষ তো দূর, কারো ছায়া অবধিও চোখে পড়ল না। ডালহাম গ্রামে ঢুকতেই রাস্তায় একজন সাংবাদিকের দেখা পাওয়া গেল। তিনি সত্য খোঁড়া চ্যাপেলের মধ্যে দাঁড়িয়ে গির্জা পরিদর্শন করছিলেন। তার কথাবার্তার ধরন আর পাঁচটা সাংবাদিক মতো মনে হলেও প্রফেসর স্মাইল কিন্তু অন্য কিছু ভাবছিলেন। লোকটি লম্বা দোহারা গরম, টিকালো নাক, ঢুলু ঢুলু চোখ এবং মুষড়ে পড়া গোঁপ অন্য কোনো কিছুর ইশারা করছিল। লোকটি হঠাৎ দ্রুতগতিতে উল্টো দিকে হাঁটা শুরু করতেই প্রফেসর তাকে প্রশ্ন করে থামিয়ে দেন। গুড আফটারনুন। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি যদি কিছু মনে না করেন, আপনি এখানে কি করছেন তা একটু বলবেন কি? খানিক থতমত খেয়ে সাংবাদিক বললেন, দেখুন, এইগুলো সবই অভিশাপের বিষয়। গাইডবুক বলছে এই স্থানে অভিশাপ রয়েছে, এবং এখান থেকে বেরিয়ে আসতে পেরে আমি সত্যি খুব স্বস্তি বোধ করছি। এবার প্রফেসর কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, আপনি কি অভিশাপে বিশ্বাস করেন? দেখুন, আমি মিস্টার বুন, পেশায় একজন সাংবাদিক, তাই পোক্ত প্রমাণ না পেলে কোনো কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু চ্যাপেলের সেই ক্রিপ্টে কিছু উদ্ভট ব্যাপার আছে,
আমার পরিষ্কার মনে আছে আমি সেখানে অদ্ভুত হাড় কাঁপানো এক ঠান্ডা অনুভব করেছি। এসব বলে তিনি আরও দ্রুত গতিতে রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গেলেন। প্রফেসর সেদিকে তাকিয়ে বললেন, লোকটাকে কেমন ছোড়ো কাকের মতো দেখতে, তাই না? চলুন ফাদার, চার্চে ঢোকা যাক। তারা ধীরে ধীরে চার্চের চত্বরে প্রবেশ করলেন। আমেরিকান প্রফেসরের দৃষ্টি চার্চের উঁচু খিলানগুলোতে ঘুরে বেড়াচ্ছিল, যেখানে তাদের সুবিশাল ছায়া এই দিনের বেলাতেও মধ্যরাতের পরিবেশ করে তুলেছে। পাথরের উঁচু সিঁড়ির প্রতি ধাপের দুপাশে সাজানো রয়েছে শয়ে শয়ে কবর। হঠাৎ দূরে একটা মূর্তি চোখে পড়ল। এবার কৌতূহলবশত সেদিকে এগোতেই ফাদার ব্রাউন ওই মূর্তির চওড়া কাঁধ এবং তার ছোট কোঁকড়ানো দাড়ি দেখে ঠিক চিনতে পারলেন। প্রফেসর বললেন, ফাদার, একটা একটা মূর্তি দেখতে পাচ্ছেন? ওটা মূর্তি না প্রফেসর। তবে তারপরই অধ্যাপক ভালো করে দেখে বুঝতে পারলেন। আরে, এ তো ট্যালেন্ট। দেখলেন তো ফাদার, আমার পরিকল্পনা সফল। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমি কিন্তু ভেবেছিলাম আপনি হয়তো আরো বেশি উত্তর পাবেন। মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো ওই ওক গাছের পেছনে কাদের যেন ফিস ফিসানি শুনলাম। আমার মনে হয় না মিস্টার ট্যারেন্ট এখানে একা এসেছেন। প্রফেসরের অবাক হওয়ার তখনও বাকি ছিল। হঠাৎ একটা জোরালো মেয়েলি কণ্ঠ শোনা গেল। আচ্ছা আচ্ছা, আমি কিভাবে জানবো যে সেখানে থাকবে? প্রফেসর বুঝলেন এই সে বলতে তাকে বোঝানো হচ্ছে না, অতএব আরও একজন এখানে রয়েছে। লেডি ডায়ানা ওয়েলস সামনে আসতেই তাদের চোখ গেল গাছের পিছন দিক থেকে বেরিয়ে আসা ডায়ানার সঙ্গীর ওপর, মেদহীন ছিপছিপে গড়নের লিওনার্ড স্মিথ। ব্লাডি স্নেক, এরা সবাই এখানে কেন? হঠাৎ একটু দূরে মাটিতে খোঁড়া গর্ত থেকে একটা মাথা উঁকি দিল। তারা বুঝতে পারল যে এই গর্তটা আসলে অনেক দূর অবধি নেমে গিয়েছে। তাতে লাগানো সিঁড়িটা ছিল সেই ভূগর্ভস্থ এলাকার প্রবেশদ্বার, যার সন্ধানে তারা এত দূর এসেছিল। ওই ছোট্ট লোকটি সর্বপ্রথম প্রবেশদ্বারটি খুঁজে পেয়েছিল এবং তারপর সিঁড়ি বেয়ে কিছুটা নেমে তার সহযাত্রীদের ডাকার জন্য গর্তের বাইরে মাথা বের করেছিল। তার মোটা গুঁফের পিছন থেকে দু একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছে রাস্তাটা এইদিকে। এই নতুন ব্যক্তিটি খুব একটা মিশুকে না হলেও তিনি যে ইংরাজি লেকচারার তা সবাই জানে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করলো, তিনি কেমন একটা অপরিচিত টানে কথাগুলো বললেন। এবার লেডি ডায়ানা আবেগপ্রবণ হয়ে চিৎকার করে প্রফেসরকে ডাকলেন। আপনার এই বাইজেন্টাইনের মমি নিয়ে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আর না এসে থাকতে পারলাম না, বিশ্বাস করুন। আর আমি নিশ্চিত বাকিরাও ঠিক একই রকম উত্তেজনা অনুভব করছেন। কি তাই তো? আপনাকে কিন্তু এখন আমাদের সব কিছু খুলে বলতেই হবে, নইলে আপনাকে কিন্তু আজ আর ছাড়ছি না। অধ্যাপক গম্ভীরভাবে বললেন, দেখুন মিস ডায়ানা, আমি এ সম্পর্কে সবটা জানি না, তবে আমি মনে করি এই সব প্রাচীন জিনিস সম্পর্কিত তথ্যের কোনো সীমা নেই। এবার আমরা যদি সকলেই সেই বিশেষ সমাধি দেখতে যাই, তাহলে আগে একটা প্রাথমিক পরিকল্পনা করে কাজটা শুরু করতে হবে। আমাদের প্রথম কর্তব্য, যিনি খননের দায়িত্বে আছেন তাকে অবশ্যই জানাতে হবে এবং আমাদের নামগুলো তাদের রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। প্রফেসরের অসীম ধৈর্য এবং লেডি ডায়ানার বলগাহীন উচ্ছ্বাসের মধ্যে কোথাও যেন একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় তদন্তকারী দলের অনুমতি পেতেই লেডি ডায়ানার জেদ শেষমেশ জয়লাভ করল। গোপওয়ালা বেটে লোকটি নিমরাজি হয়ে গর্ত থেকে বেরিয়ে এলো। সৌভাগ্যবশত সেই চার্চের ভিকারও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বেশ সুদর্শন চেহারার ভদ্রলোক, মাথার চুলের রং ধূসর এবং চোখে চশমা। তারপর তিনি সমবেত সকলের উদ্দেশ্যে বললেন, আমি আশা করছি আপনারা কেউই কুসংস্কারাচ্ছন্ন নন।
না মানে আমরা তো ওই গর্তে প্রবেশ করার আগে কিছু কথা আপনাদের বলে রাখা উচিত। এই চার্চের সাথে অনেক অভিশাপ লেগে আছে। আমি সবেমাত্র চ্যাপেলের প্রবেশ পথে পাওয়া একটা ল্যাটিন শিলালিপি পাঠ করেছি এবং এটা পড়ে মনে হয়েছে যে এই জায়গার সাথে অন্তত 3টি অভিশাপ জড়িত। শিল থেকে চেম্বারে ঢুকলে প্রথম অভিশাপ, কফিন খোলার জন্য দ্বিতীয়, এবং ভিতরে থাকা সোনার ক্রস স্পর্শ করলে তৃতীয় তথা সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। সবচেয়ে বড় কথা, প্রতিটি অভিশাপ দীর্ঘদিন ধরে তার কালো ছায়ায় অপরাধীদের জীবনকে ঢেকে রাখবে এবং মৃত্যু পর্যন্ত তাকে তীব্র যন্ত্রণা ভোগ করতে হবে। এবার তিনি একটু হেসে বললেন, ইতিমধ্যেই আমি নিজে প্রথম দুটি অভিশাপ বহন করছি। এবার আপনারা যদি ভিতরে কিছু দেখতে চান তবে আপনাদেরকে প্রথম দুটি অভিশাপের ভাগীদার কিন্তু হতেই হবে। অবশ্য এর পিছনে একটা কাহিনী রয়েছে। কাহিনী? ভিকারের কথার পুনরাবৃত্তি করলেন প্রফেসর স্মাইল। তিনি আবার বললেন, আচ্ছা, কিসের কাহিনী বলুন তো? এটা বেশ বড় গল্প এবং অন্যান্য স্থানীয় কিংবদন্তির মতোই লোকমুখে এটার পরিবর্তন হয়েছে। তবে নিঃসন্দেহে তার প্রাচীনত্ব এই সমাধির সমান। এ সম্পর্কে শিলালিপিতে যা লেখা রয়েছে তা খানিকটা এইরকম। ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে এখানকার জমিদার গাই ডি গ্রিসার্সের একটা সুন্দর কালো ঘোড়া খুবই পছন্দ হয়। ঘোড়াটির মালিক ছিলেন জেনোয়ার একজন দূত, যিনি সেই ঘোড়ার জন্য বিশাল দর হাঁকান। গ্রিসার্স তখন লোভে পড়ে চার্চ লুট করে, কিন্তু কেউ কেউ এটাও বলে সে নাকি এখানকার বিশপকে হত্যা করেছিল, আর সেই বিশপই মৃত্যুর পূর্বে এক অভিশাপ দিয়েছিল, যদি কেউ তার সেই সোনার ক্রস চুরি করে তবে আমৃত্যু তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। এরপর সেই জমিদার শহরের এক শ্যাকরার কাছে সমস্ত সোনা বিক্রি করে ঘোড়ার জন্য অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু প্রথম দিন ঘোড়াতে চড়তেই সেটি বিশ্রীভাবে লাফিয়ে উঠে পিঠ থেকে ফেলে দেয় তাকে, এবং চার্চের উঁচু বারান্দা থেকে বেশ কয়েক ফুট নিচে পাথরের সিঁড়িতে সে হুমড়ি খেয়ে পড়ে। গ্রিসার্সের ঘাড় ভেঙে যায় এবং তৎক্ষণাৎ মৃত্যু হয়। এদিকে শ্যাকরা জীবনেও পরপর কয়েকটা দুর্ঘটনা ঘটে এবং এক ইহুদি মহাজনের কাছে সে সর্বশান্ত হয়। শেষে আর সহ্য না করতে পেরে সে গলায় দড়ি দিয়ে একটি আপেল গাছের ডাল থেকে ঝুলে আত্মহত্যা করে। তার বাড়ি, দোকান, ঘর এবং অন্যান্য জিনিসপত্র সহ সোনার ক্রস অনেক আগেই মহাজনের দখলে চলে গিয়েছিল। এবার পরবর্তীতে ধর্মের বিরুদ্ধতা করায় সেই ইহুদি মহাজনকে রাজার পেয়াদারা পুড়িয়ে মারে। এইভাবে পরপর 3টি মৃত্যু হবার পরে সোনার ক্রসটি আবার বিশপের সমাধিতে ফিরে আসে। কিভাবে ফিরে আসে তা কেউ জানে না, কিন্তু তারপর থেকে ওটাকে ছোঁয়াতো দূর কেউ কোনো দিন চোখেও দেখেনি। এতক্ষণ ধরে বর্ণনা শুনে লেডি ডায়ানা ওয়েলস প্রসন্ন হওয়ার চেয়েও মুগ্ধ হয়েছিলেন বেশি। মানে আমি তো এটা ভেবে শিহরিত হচ্ছে যে কয়েক শতাব্দী পরে, মানে একমাত্র ভিকার ছাড়া আমরাই প্রথম যারা এটা দেখতে পাবে। হ্যাঁ, সত্যি। ভিকার এবার তাদের প্রায় 100 গজ দূরে একটা বেশ বড় প্রবেশদ্বারের দিকে নিয়ে গেলেন, যার মধ্যে থেকে তিনি নিজেই ভূগর্ভস্থ খনন কার্য চলাকালীন বেরিয়ে এসেছিলেন। এখানে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর সেরকম কোনো অসুবিধা নেই। তারা ধীরে ধীরে বৃত্তাকার চেম্বারে প্রবেশ করলেন। কিছু কিছু পিলারের মাঝে সবুজ আলোর ঝলক উপরের পৃথিবীর সাক্ষ্য দিচ্ছিল, এবং একই সাথে জায়গাটা যে সমুদ্রের নিচে তারও একটা অস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছিল। সৌন্দর্যবোধের অভাবই হোক বা আধুনিক যন্ত্রপাতির অভাব, কোনো একটা কারণে তখনকার লোকেরা চ্যাপেলকে আলোকিত করার জন্য মেঝেতে শুধুমাত্র 4টে বড় কাঠের মোমবাতি তৈরি করেছিলেন।
যখন তারা সেখানে প্রবেশ করেছিলেন তখন অবশ্য একটাই জ্বলছিল, যেটা এই সুবিশাল স্থাপত্যের কারুকার্যের ওপর একটা অস্পষ্ট আলোর ঝলক ফেলতে সক্ষম হয়েছিল। তারা সবাই একত্রিত হলে ভিকার অন্য 3টি মোমবাতি জ্বালাতে এগিয়ে গেলেন। ফলস্বরূপ মহান সার্কোফাগাসের চেহারা এবং অন্যান্য বিষয়বস্তু আরও স্পষ্টভাবে দৃশ্যমান হল। প্রথমেই সবার চোখ পড়ল মৃতের মুখের ওপর, যা প্রাচ্যের কিছু গোপন প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত ছিল। তার মুখটি মোমের মুখোশের মতো ফ্যাকাশে, তবু তাকে কেমন ঘুমন্ত মানুষের মতোই লাগছিল, যেন সে সবে মাত্র তার চোখ বন্ধ করেছে। তার মুখের আদল তপস্বীদের মতোই, বাকি সারা দেহে একটা সোনালি রঙের চমকালো পোশাক পরানো ছিল এবং বুকের ওপর গলা থেকে ঝুলছিল একটা ছোট চেন, যার লকেট সেই সোনার ক্রস। পাথরের কফিনের ঢাকনা তুলে সেটাকে খুলে দেওয়া হলো এবং শক্ত কাঠের খুঁটির ওপরে উঁচু করে রাখা হলো। মৃতদেহের বুকের নিচের অংশ কম দেখা গেলেও তার মুখ মোমবাতির আলোয় উদ্ভাসিত হয়েছিল, আর সোনালি ক্রসটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। যখন থেকে ভিকার ওই অভিশাপের গল্প বলেছিলেন, প্রফেসর স্মাইলের কপালে একটা বড় ভাঁজ দেখা দিয়েছিল। মেয়েরা নাকি ছেলেদের মন পড়তে পারে। লেডি ডায়ানাও সম্ভবত তাকে দেখে তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, প্রফেসর, এটাকে স্পর্শ করবেন না, ভগবানের দোহাই, এমন কাজ করবেন না আপনি, প্লিজ এটাকে স্পর্শ করবেন না। কিন্তু তিনি ইতিমধ্যেই মামির ওপর ঝুঁকে পড়েছিলেন। হঠাৎ তীব্র ভূমিকম্পের মতো সমগ্র এলাকাটা কেঁপে উঠল। প্রফেসর যখন সোনালি ক্রসটা নেওয়ার জন্য মমির কলার চেন হাতে আঙুল ছোঁয়ালেন, তখনই হঠাৎ করেই সেই মমিটা কেঁপে উঠল। বলা ভালো, পুরো কফিনটাই যেন ভয়ানকভাবে তুলে উঠল। পাথরের স্ল্যাবটা কাঠের খুঁটির ওপর থেকে পিছলে গেল। হতচকিত প্রফেসর দ্রুত তার মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। তিনি অজ্ঞান হয়ে কফিনের পাশে মাটিতে লুটিয়ে পড়লেন। তার মাথা ফেটে গিয়েছিল এবং সেখান থেকে লাল রক্তের ধারা বয়ে চলেছিল। একই সাথে পাথরের কফিনটাও সশব্দে বন্ধ হয়ে গেল, ঠিক যেমনটা বিগত কয়েক শতাব্দী ধরে ছিল। ক্ষণিকের মধ্যে ঘটে যাওয়া প্রলয়কাণ্ডের ফলস্বরূপ সৃষ্ট ধ্বংসাস্তূপের দিকে লেডি ডায়ানা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিলেন। স্মিথ তাকিয়েছিলেন তারই দিকে। তার মাথাটা প্রভুভক্ত কুকুরের মতোই হেলেছিল। ট্যারেন্ট ও অন্য বিদেশি ব্যক্তির মুখে তখন কাঠিন্যের ছাপ স্পষ্ট, কিন্তু তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ সেখানে মাটি লেপে দিয়েছে। ফিকারকে দেখে মনে হচ্ছিল যেন সে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছে। ফাদার ব্রাউন প্রফেসরের পাশে হাঁটু গেড়ে বসে তার অবস্থা পরীক্ষার জন্য চেষ্টা করছিলেন। অবাক করার মতো ব্যাপার, সব ব্যাপারে নিষ্পৃহ পল ট্যারেন্টও তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। ফাদার, ওনাকে খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় ওনার হাতে এখনো কিছুটা সময় রয়েছে। ফাদার ব্রাউন কিছুটা নিচু স্বরে বললেন, না, চিন্তার কিছু নেই প্রফেসর, মারা যাননি, কিন্তু লক্ষণ ভালো নয়। আচ্ছা, আপনার কি একটু আধটু ডাক্তারি জ্ঞান আছে? দুর্ভাগ্যবশত না। আমি অনেক কিছু জানলেও এক্ষেত্রে আমার পক্ষে কিছুই করা সম্ভব না। আমার আসল পেশা হয়তো আপনাকে অবাক করবে। না, আমার কিন্তু তা মনে হয় না। সমুদ্রযাত্রার সময় আমি এটা নিয়ে বিস্তর ভেবেছিলাম। আমার মনে হয় আপনি একজন প্রাইভেট ডিটেকটিভ আর বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তবে ক্রসটা কিন্তু এখন চোরেদের থেকে নিরাপদ।
তাদের কথোপকথন চলাকালীন ট্যারেন্ট প্রফেসরের দুর্বল শরীরটি অনায়াসে কাঁধে তুলে নিয়েছিল এবং সেখান থেকে সাবধানে বেরোতে বেরোতে কথা বলতে লাগলো। ক্রসটা এখন নিরাপদ। পরবর্তী কয়েক ঘন্টা ফাদার ব্রাউনের খুব ব্যস্ততার মধ্যেই কাটল। তিনি প্রফেসরকে চার্চের উল্টো দিকের ছোট্ট হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তারের সাথে কথোপকথনে জানা গেল প্রফেসরের চোটটা বেশ গভীর হলেও খুব মারাত্মক কিছু নয়। তারপর তিনি এই খবরটা দলের বাকিদের কাছে পৌঁছে দিলেন। তারা সবাই একটু দূরে একটা সরাইখানা ডাইনিং হলে একটা টেবিলের চারপাশে একত্রে বসেছিলেন। সব কাজের মধ্যেই একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ফাদার ব্রাউনের মাথায় পাড় ঘুরছিল। তিনি মনে মনে গোটা ঘটনাটা সাজাচ্ছিলেন। লিওনার্ড স্মিথ এখানে এসেছিলেন শুধুমাত্র লেডি ডায়ানার জন্য, আর লেডি ডায়ানা এসেছিলেন নিছক কৌতূহল বসেই। পল ট্যারেন্ট একজন প্রাইভেট ডিটেকটিভ, কারো স্বামী বা স্ত্রীর পরকীয়ার খোঁজে কেউ হয়তো তাকে এখানে পাঠিয়েছে। আর ওই বিদেশি লেকচারারের উপস্থিতি অনেকটা অবাঞ্ছিত এলিয়েনের মতো হলেও সে চোর নয়। যদি সে বা অন্য কেউ ওই ক্রস চুরি করার চেষ্টা করত তাহলে একটা কথা ছিল, কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা বা প্রাচীন অভিশাপের হস্তক্ষেপ যেন সবকিছু ঘেঁটে দিচ্ছিল। হাসপাতাল, সরাইখানা এবং গির্জার মাঝের রাস্তায় ফাদার ব্রাউন যখন বিভ্রান্ত অবস্থায় এসে পৌঁছালেন, সদ্য পরিচিত এবং অপ্রত্যাশিত ব্যক্তিটিকে সামনে দেখেই যার পণ্যায় বিস্মিত হয়েছিলেন। লোকটি আর কেউ না, মিস্টার বুন, সেই পাগলা সাংবাদিক। ফাদার ব্রাউন বললেন, আরে, আমি তো ভেবেছিলাম আপনি 2 ঘন্টা আগেই ট্রেনে উঠে চলে গেছেন। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, এই দেখুন, আমি কিন্তু যাইনি। আসলে কি বলুন তো, লন্ডনের মতো জায়গায় খুব তাড়াতাড়ি আশ্চর্যজনক ঘটনা ঘটে। আপনি বোধহয় জানেন না, সবার আগে আমিই জানতে পেরেছি যে এখানে একজন মারা গেছেন। ফাদার ব্রাউন একটু অবাক হলেন। আপনি কার কথা বলছেন বলুন তো? আপনি সরাইখানায় গিয়ে আপনার দলের লোকেদের জিজ্ঞাসা করুন, সব জানতে পারবেন। ওই বেটা ট্যারেন্ট শুধু আমাকে সন্দেহ করছে, কারণ আমি ওর আগে মৃতদেহের জামা কাপড় খুঁজে পাই। ওই বড় গোঁফওয়ালা ছোট্ট লোকটাও কিছু একটা চেপে যাচ্ছে। হ্যাঁ, আর ফাদার, আপনি কেন ওই বেচারা লোকটাকে মারলেন বলুন তো? ফাদার ব্রাউন কিন্তু বুনোর কথায় বিরক্ত বোধ করেননি, উল্টে বেশ বিভ্রান্তই হয়েছিলেন। তিনি বললেন, তা আপনি কি বলতে চান যে আমি প্রফেসর স্মাইলকে খুন করার চেষ্টা করেছি? বুদ্ধিমানদের জন্যই তো ইশারাই যথেষ্ট। এবার ফাদার ভিতরে ভিতরে খানিকটা বিরক্ত হলেন। আচ্ছা, আমি সরাইখানায় যাচ্ছি। মিস্টার বুন, আপনি তো বলছেন আমার সঙ্গীরা আপনার ব্যাপারে জানে। এবার তাহলে ব্যাপারটার সত্যতা যাচাই করে দেখি। কিন্তু তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাকিদের মুখের অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল ইতিমধ্যেই একটা অনভিপ্রেত ব্যাপার ঘটেছে। লিওনার্ড স্মিথ যেন বারবার হা হুতাশ করছিলেন। আচ্ছা, কেউ কি আমাকে বলবে দয়া করে এসবের শেষ কোথায়? এই সময় লেডি ডায়ানা বললেন, এটা কখনো শেষ হবে না, অন্তত যতক্ষণ না আমরা মারা যাচ্ছি। একের পর এক অভিশাপ আমাদের দিলে দিলে শেষ করবে, ঠিক যেমনটা ভিকার বলেছিলেন। হ্যাঁ, একের পর এক অভিশাপ আমাদের দিলে দিলে শেষ করবে। কোনো কিছু বুঝতে না পেরে ফাদার ব্রাউন জিজ্ঞাসা করলেন, কেউ আমায় বলবে যে কি হয়েছে? এক মুহূর্তে নীরবতা কাটিয়ে ট্যারেন্ট বলে উঠলেন, ভিকার মিস্টার ওয়াল্টার্স আত্মহত্যা করেছেন। আমার মনে হয় এই ঘটনাটা তাকে মানসিকভাবে বিভ্রান্ত করে ফেলেছিল। আমরা সমুদ্রের ধারে একটা পাথরের ওপর তার কালো টুপি এবং পোশাক পেয়েছি। মনে হয় তিনি সাগরে ঝাঁপ দিয়েছেন। এবার এত তাড়াতাড়ি কি করে যে এসব হয়ে গেল বুঝতেই পারলাম না। ডায়ানা তার কাঁদো কাঁদো স্বরে বললেন, আপনি কিছুই করতে পারবেন না, আমাদের উপর অভিশাপ নেমে এসেছে মিস্টার ট্যারেন্ট।
ভেবে দেখুন, প্রফেসর ক্রসটপ স্পর্শ করেছেন আর তিনি ভয়ানকভাবে আহত হলে ভিকার কফিনের ডালাটা খুলেছিলেন, তাও তিনি রেহাই পেলেন না। আর আমরা সবাই তো চ্যাপেলে প্রবেশ করেছি। এবার ভাবুন তো আমাদের কি হবে? আমরা আমরা বেঁচে ফিরতে পারবো তো? আমার খুব ভয় করছে, আমার আমার ভীষণ ভয় করছে। হঠাৎ ফাদারের চোখ জোড়ায় যেন বুদ্ধির ঝিলিক খেলে গেল। ও জিজাস, আমি কি বোকা! আমার অনেক আগেই এই অভিশাপের গল্পটা নিয়ে ভাবা উচিত ছিল। ট্যারেন্ট বললেন, আপনি আপনি কি বলতে চাইছেন ফাদার? সেই ত্রয়োদশ শতাব্দীতে ঘটে যাওয়া কিছুর জন্য আমরা সত্যি সত্যি মারা যাব নাকি? ফাদার ব্রাউন মাথা নাড়লেন এবং শান্ত অথচ জোরালো কণ্ঠে বললেন, ত্রয়োদশ শতাব্দীতে ঘটে যাওয়া কিছুর জন্য আমরা মারা যাব কিনা তা নিয়ে আলোচনা করা নিতান্তই অবান্তর। ত্রয়োদশ শতাব্দীতে যখন এসব কিছু ঘটেইনি, তখন তার অভিশাপের তো কোনো প্রশ্নই ওঠে না। তাজ্জব ব্যাপার, একজন ফাদার হয়ে আপনি অতি প্রাকৃতিক শক্তিকে অগ্রাহ্য করছেন। এটা অতি প্রাকৃতিক কিছু নয়। মানে কি বলতে চাইছেন? একটু ভেবে দেখুন, এটা নিছকই বাস্তব বুদ্ধির খেলা। একটা প্রাচীন গল্প যার ব্যাপারে আমরা কিছুই জানি না, তা সহজেই আমরা বিশ্বাস করে ফেললাম। লেডি ডায়ানা অবাক হয়ে বললেন, ফাদার, আপনি তো অদ্ভুত মানুষ। আপনি কেন ইতিহাসকে অবিশ্বাস করছেন বলুন তো? দেখুন, ইতিহাসকে অস্বীকার করছি না, অস্বীকার করছি এই লোকগাথাকে। আজ যদি এটা তুতেনখামেনের সমাধি হতো, তবে সবাই এই জায়গাটাকে নিয়ে অবশ্যই হইচই শুরু করে দিত, সংরক্ষণের ব্যবস্থা করা হতো। যদি এটা ব্যাবিলন কিংবা চীন কিংবা ম্যান ইন দ্য মুনের মতো কোনো রহস্যময় জাতি হতো, তবে আপনাদের সংবাদপত্রগুলিও উঠে পড়ে লেগে যেত। কিন্তু যারা আপনার নিজের লোক, আপনার নিজের শহর, গির্জা, যে রাস্তায় আপনি হাঁটছেন তা তৈরি করেছেন, তাদের সম্পর্কে কিছু জানার সৌভাগ্য আপনার কখনোই হয়নি। আমি নিজেকে বিশাল জ্ঞানী বলে জাহির করছি না, কিন্তু আমি অন্তত বুঝতে পারছি এই অভিশাপের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থহীন। একজন ফাদার খুন হন, একজন ইহুদি মহাজন কারুর সম্পত্তি হাতিয়ে নেন এবং রাজার আদেশে সেই ইহুদিকে ধর্মের দোহাই দিয়ে পুড়িয়ে মারা হয়। কিন্তু তখন মধ্যযুগ, তাই ধর্মের অজুহাতে ইহুদি তো পোড়ানো হতো না। তাই যে ব্যক্তি গল্পটা বানিয়েছে সে সব কিছু ঠিকঠাক প্ল্যান করলেও এই ব্যাপারটাতে ভুল করে ফেলে। সে হয়তো ভাবেনি যে কেউ এই ভুলটা ধরতে পারবে। আপনার মতে আসল সত্যিটা তাহলে কি? বাকিরা ফাদারের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। এবার লেডি ডায়ানা অধৈর্য হয়ে উঠলেন। আসল কথাটা একটু স্পষ্ট করে বলুন না ফাদার, প্লিজ। ফাদার ব্রাউন শান্ত স্বরে বললেন, তার ঠোঁটের কোণায় এক রহস্যময় হাসি। আচ্ছা, তাহলে এইসব অভিশাপের গল্প বাদ থাক। আমি এবার না হয় খুনের ব্যাপারে বলি। খুনি? কে, মানে কে খুন হলো? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর খুন হয়েছেন? ট্যারান তার কোঁকড়ানো দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, আচ্ছা ফাদার, আপনি কিভাবে বলছেন যে প্রফেসর খুন হয়েছেন? তিনি গুরুতর আহত, কিন্তু মারা তো যাননি। আহা, আমি তো প্রফেসরের মারা যাওয়ার কথা বলছি না। খুনি তো অন্য কাউকে হত্যা করেছে। অন্য কাউকে? কাকে? ডালহামের ভিকার রেভারেন্ড জন ওয়াল্টার্সকে। মানে কি বলছেন? কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। খুনির উদ্দেশ্য ছিল ওই দুজনকেই হত্যা করা, কারণ ওই দুজনেই একটা বিরল প্যাটার্নের ক্রস পেয়েছিলেন। ট্যারান্ট বিড়বিড় করে বললেন, শুনতে বড় অদ্ভুত লাগছে, কিন্তু আমরা কিভাবে বলবো যে ভিকার সত্যিই মারা গেছে? আমরা তো তার দেহ দেখিনি। আপনি ভুল বলছেন, আপনি তো দেখেছেন। উপস্থিত সবাই হঠাৎ ভীষণ অবাক হয়ে গেলেন। পরিবেশ এতটাই নিস্তব্ধ হয়ে গেল যে ঘাসের মধ্যে বয়ে চলা হাওয়ার শনশন শব্দ অব্দি শোনা যাচ্ছিল। এবার ফাদার আবার বলতে শুরু করলেন, আপনারা যে কফিনটা একটু আগে দেখে এলেন, তার মধ্যেই তো আসল ভিকারকে শোয়ানো ছিল।
ট্যারেন্ট এবার উত্তেজিত হয়ে বললেন, মানে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন যে ওই মমি আসলে একজন খুন হওয়া মানুষের লাশ? আগে হ্যাঁ। আপনার এত জোর দিয়ে বলার কারণটা জানতে পারি কি? মানে আপনার কি মনে হয় ওই ক্রসটাই তার মৃত্যুর জন্য দায়ী? ফাদার ব্রাউন এক মুহূর্তের জন্য চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, ক্রসটা নয়, বরং সেই চেনটা যেটা থেকে ক্রসটা ঝুলছিল। স্বাভাবিকভাবেই আপনারা ভেবেছিলেন ওটা শুধুমাত্র একটা পুঁথির মালা। ওটার আসল মাহাত্ম্য আপনারা কেউই ধরতে পারেন। এতে অবশ্য আপনাদের দোষ দেওয়া যায় না, কারণ এ বিষয়ে আপনাদের জ্ঞান না থাকাই স্বাভাবিক। আপনাদের হয়তো মনে আছে চিবুক পর্যন্ত লম্বা ওই মালায় শুধুমাত্র কয়েকটা পুঁথি দেখা যাচ্ছিল। পুরো মালাটা কিন্তু বেশ ছোট, আর মালাটাতে ওই পুঁথিগুলো এক বিশেষ পদ্ধতিতে সাজানো হয়েছিল। প্রথমে একটা পুঁথি, তারপর তিনটে, এভাবে ক্রমান্বয়ে চলছিল। আমি এক ঝলক দেখেই বুঝে নিয়েছিলাম এটি একটি জপমালা, একটা সাধারণ জপমালা যার শেষে একটি ক্রস রয়েছে। কিন্তু একটা জপমালায় কম করেও 5টা টিকেট থাকে এবং পাশাপাশি অতিরিক্ত পুঁথিও থাকে। তাই আমি ভাবলাম এর বাকিটা কোথায় গেল। প্রথমে না বুঝলেও পরে বুঝলাম মালায় অতিরিক্ত অংশ এমনভাবে কফিনের ঢাকনার সাথে আটকানো ছিল যাতে কেউ ওই সোনার ক্রস ধরে টানলেই কফিনের পাথরের ঢাকনাটা তার মাথার উপর পড়ে মাথার খুলি চুরমার করে দেবে। ট্যারেন্ট একটা আর্তনাদ করে উঠলেন। কি সাংঘাতিক! ফাদার, এবার আমি বুঝতে পেরেছি এসবের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। যখন আমি এটা বুঝতে পারি ঠিক তখনই পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। প্রথম কথা, এখানে কখনোই কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন কার্য চলছিল না। বৃদ্ধ ওয়াল্টার্স ছিলেন একজন সৎ পুরাতত্ত্ববিদ, যিনি এখানকার কিংবদন্তির সত্যতা যাচাই করতে এসেছিলেন। একদিন তিনি যখন সেই চ্যাপেলের মোমবাতির আলোয় সেখানে কাজ করছিলেন, তখন চুপিসারে আরেকটি ছায়ামূর্তি তার পেছনে এসে উপস্থিত হয়। তারপর সেই ছায়ামূর্তি তাকে খুন করে কফিনে শুইয়ে রাখে। লেডি ডায়ানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফাদার, আমি বুঝতে পেরেছি আপনি এখন ঠিক কী বলতে চাইছেন। মানে আপনার বক্তব্য হলো আমরা ইতিমধ্যে খুনের সাথে দেখা করেছি, কথাও বলেছি, আবার তার সাথে ঠাট্টাও করেছি। আচ্ছা এখন বলুন তো, খুনি কে? ফাদার ব্রাউন তার কথায় সম্মতি জানিয়ে বললেন, তাকে খোঁজা খুব সহজ। প্রফেসর যখন ওই পাগলা সাংবাদিকের সাথে কথা বলছিলেন, খুনি সম্ভবত তখনই প্রথমে চার্চ চত্বরে এবং পরে চ্যাপেলের ভেতরে প্রবেশ করে, এবং সেই সময় সে বুড়ো ভিকারকে হত্যা করে তাকে কালো কাপড়ে মুড়িয়ে ফাঁকা কফিনে শোয়ায়। এবং আমি যেভাবে কফিনের ডালার সাথে চেন পেঁচিয়ে ফাঁদ তৈরি করার কথা বলছিলাম, হুবহু সেটাই করে। দ্বিতীয় শত্রুর জন্য ফাঁদ তৈরি করে। সে দিনের আলোতে আমাদের সবার সামনে নিজেকে ভিকার বলে পরিচয় দেয় এবং সবাইকে অভিশাপের গল্প শুনিয়ে ভয় পাইয়ে দেয়। ট্যারেন্ট বলে উঠল, বলতে বাধ্য হচ্ছি সে যথেষ্ট ঝুঁকি নিয়েছিল, কারণ ওয়াল্টার্সকে চেনে এমন কেউ তাকে দেখলেই তো আসল সত্যিটা সবাই জানতে পেরে যেত। লোকটা যে অদ্ভুত রকমের পাগল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ডিটেকটিভ ট্যারেন্ট, আপনিও মনে হয় এ বিষয়ে একমত হবেন, যে জিনিসটা তার দরকার ছিল সেটার জন্য এটুকু ঝুঁকি তো নেওয়াই যায়। আমি তো বলবো লোকটার কপাল ভালো, ব্যাটা এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু এই শয়তানটা আসলে কে বলুন তো? লোকটা বছরের পর বছর ধরে প্রফেসরকে হুমকি দিচ্ছে, কিন্তু একটা বিষয়ে সে খুব সতর্ক ছিল, তার পরিচয় সে কোনোভাবেই জানতে দেয়নি। তবে প্রফেসর সুস্থ হয়ে উঠলে হয়তো আমরা নতুন কিছু জানতে পারি। লেডি ডায়ানা জিজ্ঞাসা করলেন, কেন? মানে প্রফেসর স্মাইল কি করবেন বলে আপনার মনে হয়? ট্যারেন্ট বললেন, আমার মনে হয় তিনি ওই খুনির পেছনে ডিটেকটিভদের ঠিক পাগলা কুকুরদের মতো লেলিয়ে দেবেন। অবশ্য আমি নিজেও তাকে এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত। অনেকক্ষণ ভুরু কুঁচকে থাকার পর হঠাৎ ফাদার ব্রাউনের মুখে একটা হাসি খেলে গেল। তিনি বললেন, আমার মনে হয় আমি জানি তার প্রথম কাজটা কি হবে। লেডি ডায়ানা ভীষণ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কি কাজ? প্লিজ বলুন না ফাদার, প্লিজ।
আপনাদের সবার কাছে তার ক্ষমা চাওয়া উচিত। তবে এই মুহূর্তে ফাদার ব্রাউন যেন নিজের মধ্যে নেই। তিনি যেন কল্পনায় প্রফেসরকে ক্ষমা চাওয়ার কথা বলছেন। হাসপাতালের বেডে প্রফেসর শুয়ে আছেন। সিডেটিভ ইঞ্জেকশনের ডোজ তাকে তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে। পাশে টুলে বসে আছেন ফাদার ব্রাউন। চড়ানো গলায় প্রফেসর বললেন, ফাদার ফাদার আমি আমি ঘুমোতে পারছি না। স্বপ্নে অদ্ভুত মানুষদের দেখছি, তাদের মুখের আদল বাইজেন্টাইন সভ্যতার মানুষদের মতো, মাথায় পাহাড়ি রঙের চুল। আরও দেখতে পাচ্ছি কয়েকজন পাদ্রীকে, তারা দুর্বোধ্য ভাষায় কি যেন বলছে। তবু তো একটা জিনিস আমি বুঝতে পেরেছি, ওই মাছের মতো দেখতে চিহ্নটা, ওটা স্বয়ং প্রভু যিশুর একজন একনিষ্ঠ উপাসকের আঁকা। বহু শতাব্দী আগে লক্ষ লক্ষ মানুষ একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে পাগল প্রমাণিত করার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিল। তিনি অন্ধকারে ক্যাটাকম্বের মতো খ্রিস্টের গোপন প্রতীকটি এঁকেছিলেন। জানেন, তার উপর ভীষণভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি কারো সাথে পাশে থাকতেন না, অথচ সব বুদ্ধিজীবীরা একসাথে তার পিছু নিয়েছিল, তাকে বাঁচাতে নয় বরং হত্যা করতে। আমি কতবার ভেবেছি আমাকে হুমকি চিঠি পাঠানোটা কোন লোকের কাজ, কে সে কি ট্যারেন্ট, নাকি সে লিওনার্ড স্মিথ, নাকি আমারই দলেরই কেউ? এসব ভেবে ভেবে আমি পাগল হয়ে গিয়েছিলাম ফাদার। খুনি যেই হন না কেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে সে একটা বিন্দুর চেয়েও ছোট। কয়েকশো বছর আগে এই ক্রসকে কেন্দ্র করেই কতকগুলো মানুষের প্রাণ হারিয়েছিল। আবার আমরা সেই একই ভুল করছি ফাদার, একই ভুল করছি। এভাবে চলতে থাকলে এক ভয়াবহ ধর্মযুদ্ধ অবশ্যম্ভাবী। ফাদার, আমরা ভুল করছি। ফাদার ব্রাউন অবাক হয়ে প্রফেসরকে জরিপ করছিলেন। শেষ পর্যন্ত তার ঠোঁটের কোণে সেই বিখ্যাত হাসিটা দেখা গেল। তিনি বললেন, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এখন মাটির নিচে চলছে, কিন্তু একদিন ঠিক আবার দিনের আলোতে উঠে আসবে। সেন্ট অ্যান্টনির সেই মজার উক্তিটি মনে আছে তো? কেবলমাত্র মাছেরাই প্রলয় থেকে বেঁচে থাকে। যাক, আপনি বিশ্রাম করুন প্রফেসর, আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে। জলদি সেরে উঠুন, বাড়ি ফিরতে হবে তো। দলের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে ফাদার ব্রাউন কটকট করে বেরিয়ে এলেন প্রফেসরের কেবিন থেকে। ফাদারের মনে হলো প্রফেসর তখনও ঘোরের মধ্যে আছেন। বাইরে তখন গোধূলি আলোয় চার্চকে বড় মায়াময়া দেখাচ্ছে। খুনি ধরা না পড়লেও ফাদার ব্রাউন এখন বেশ নিশ্চিন্ত বোধ করছেন যে প্রফেসর এ যাত্রায় বেঁচে গেলেন। তিনি প্রভু যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বুকে একটা ক্রস আঁকলেন। তারপর এগিয়ে গেলেন দলের বাকি সদস্যরা যেখানে আস্তানা গেড়েছেন সেই দিকে। শুনলেন আজকের গল্প জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের গল্প দ্য কার্স অব দ্য গোল্ডেন ক্রস অবলম্বনে মমির অভিশাপ। গল্পটি অনুবাদ করেছেন অভ্রনীল চৌধুরী। আজকের গল্পের কথক স্মাইল, ভিকার, আততায়ী ও লেকচারারের চরিত্রে শুভ, লেডি ডায়নার চরিত্রে সমৃদ্ধি, ফাদার ব্রাউনের চরিত্রে সোমেশ্বর, লিওনার্ড স্মিথের চরিত্রে অভ্র, সাংবাদিকের চরিত্রে সাংখ্য, টরেন্টের চরিত্রে অনমিত্র। গল্পে পোস্টার ডিজাইনে সৌমদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ। স্টোরি টিমে রয়েছেন সোমেশ্বর, অভ্র এবং দেবস্মিতা। সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও জানান।
ফিরে আসব পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। আমার ছেলেটা কি হলো গো? আমার ছেলেটা যে কি ওকে হলো? ছাড়বো না, এই ধর 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 ওকে ওকে ধর ছাড়বো না। ধর, ধর, ধর। এই, বাইকে দেখে নেবো, একে ধর। সব বাইকে দেখে নেবো। চেপে ধর।